সমসত্ব বস্তুর জাড্য ভ্রামক আমরা নির্ণয় করব। প্রথম যেটা জানবো, এরকম একটা সুষম দণ্ড, এই একটা সুষম দণ্ডের এর হচ্ছে ভরকেন্দ্র হচ্ছে মাঝখানে আছে। এই ভরকেন্দ্র দিয়ে কোনো লম্ব একটা অক্ষ যদি নেই, সেই লম্ব অক্ষের সাপেক্ষে এর জাড্য ভ্রামক কি হবে এটা আমরা নির্ণয় করব। এই বলবো এই যে পি কিউ, এই দণ্ডটাকে পি কিউ বলছি এবং এই দণ্ডের দৈর্ঘ্য আমি এল ধরছি আর ভর ধরছি এম। বলা হচ্ছে এই পি কিউ দণ্ডের অর্থাৎ এল দৈর্ঘ্যের এবং এম ভরের একটা দণ্ড আমি নিলাম, এটা হবে পি কিউ। এখন এর এই লম্ব অক্ষ যেটা হচ্ছে এবি, এই এবি যেটা কিন্তু ভরকেন্দ্র দিয়ে আছে, তাহলে ভরকেন্দ্র দিয়ে একটা লম্ব অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক আমাদের নির্ণয় করতে হবে। এখন ও হচ্ছে দণ্ডের ভরকেন্দ্র। এবারে এই ভরকেন্দ্র থেকে এক্স দূরে, মানে এই যদি আমি ভরকেন্দ্র ধরি, এইখান থেকে কোন একটা দূরত্ব এক্স বললাম, যে এইখানে একটা ক্ষুদ্র দূরত্ব ডিএক্স কল্পনা করলাম। এবারে এই যে দণ্ডটা যার দৈর্ঘ্য এম হচ্ছে, ভর হচ্ছে এম, তার একক দৈর্ঘ্যে ভর হবে কি এম বাই এল। তাহলে এই যে ডিএক্স অংশটা নিচ্ছি, এই অংশটা এর ভর কি হয়, তাহলে হবে একক দৈর্ঘ্য ভর ইনটু ডিএক্স। এবারে বললো যে এই এবি যে অক্ষটা আছে সেই অক্ষের সাপেক্ষে ডিএক্স যে অংশটা আছে সেই অংশের জন্য জাড্য ভ্রামক কি হবে। সিম্পল, জাড্য ভ্রামক হবে ভর ইনটু দূরত্বের বর্গ। এখানে এখান থেকে দূরত্ব x ধরেছি আর এই অংশের ভর হয়েছে m বাই l ইনটু dx। এবারে বলছি এই যে অক্ষটা আছে এই অক্ষটার অবস্থানটা 0 অবস্থান হবে। এখান থেকে এই দিকের দূরত্ব l বাই 2, এই দিকের দূরত্ব l বাই 2, এই দিকের দূরত্বটাকে প্লাস ধরছি l বাই 2 আর এদিকে হচ্ছে মাইনাস l বাই 2। অর্থাৎ আমি যখন এই সমগ্র দণ্ডটা জাড্য ভ্রামক নির্ণয় করব এবি অক্ষের সাপেক্ষে, তখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনে যেটা হবে, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস l বাই 2, আপার লিমিট প্লাস l বাই 2, আর এই যে জাড্য ভ্রামক নির্ণয় করেছি সেই ভ্যালুটা এখানে বসাবো। অর্থাৎ ইন্টিগ্রেশন মাইনাস l বাই 2 টু প্লাস l বাই 2 m বাই l ইনটু x স্কয়ার dx। এবারে এটার ইন্টিগ্রেশন যেটা হবে m বাই l ধ্রুবক রাশি বাইরে চলে যাবে, আর x এর স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয় তোমরা নিশ্চয়ই জানো, x স্কয়ারের ইন্টিগ্রেশন হবে x কিউব বাই 3। তাহলে এখানে x কিউব বাই 3 বসাবো আর লোয়ার লিমিট মাইনাস l বাই 2, আপার লিমিট প্লাস l বাই 2। এবারে এই ভ্যালুটা বসাবো, x কিউব জায়গায় বসাবো আপার লিমিট l বাই 2 এর হোল কিউব, আর এখানে মাইনাস অফ লোয়ার লিমিট হচ্ছে মাইনাস l বাই 2 এর হোল কিউব। তাহলে এটা হবে m বাই 3l ইনটু l কিউব বাই 8, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল l কিউব বাই 8। এটা সরল করলে হবে m l স্কয়ার বাই 12। ঠিক আছে, এই একটা দণ্ড যদি হয় এর মাঝখানে যদি অক্ষ থাকে তাহলে এর ক্ষেত্রে জাড্য ভ্রামক হবে, মনে রাখবে m l স্কয়ার বাই 12। এবারে এখান থেকে যদি চক্রবর্তীর ব্যাসার্ধ বের করতে হয়, আমরা জানি m l স্কয়ার বাই 12, এটা হবে m k স্কয়ার, যেখানে k টাকে বলা হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ। m l কেটে যাবে, দিয়ে এখান থেকে পাবো k সমান l বাই 2 রুট 3, k সমান l বাই 2 রুট 3। এবারে এইটারই আরেকটা অংশ যেটা আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এই যে দণ্ডের ভরকেন্দ্র দিয়ে যে জাড্য ভ্রামক আমরা নির্ণয় করলাম, এর এই প্রান্ত দিয়ে যদি কোনো অক্ষ থাকে, এই একটা অক্ষ থাকছে আবার এখানে একটা অক্ষ থাকছে, এই অক্ষের সাপেক্ষে অর্থাৎ এই প্রান্ত বিন্দুর সাপেক্ষে, এই যে প্রান্ত অক্ষ এইটার সাপেক্ষে জাড্য ভ্রামক কি হয়।
তো এটা আমরা এই সমান্তরাল অক্ষের যে সূত্র আছে সেই সূত্র আমরা ইউজ করব। তো এটাও সেরকম করে লিখব যে m ভরের এবং l দৈর্ঘ্যের একটা দণ্ডের ভরকেন্দ্র বরাবর জার্ড ভ্রামক যেটা আমরা পেয়েছিলাম ml²/12। এবারে এই দণ্ডের প্রান্ত বিন্দু বরাবর এই যে অর্থাৎ এই যে দণ্ডের প্রান্ত বিন্দু বরাবর একটা অক্ষ যদি AB নিই তাহলে এই অক্ষের সাপেক্ষে জার্ড ভ্রামক আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে আমরা পেতে পারি। সেটা কি না IAB, অর্থাৎ এই যে অক্ষটা আমি ধরেছি এই অক্ষের সাপেক্ষে জার্ড ভ্রামক ইকুয়াল টু হবে ভরকেন্দ্রের সাপেক্ষে যে জার্ড ভ্রামক ICM, সেন্টার অফ মাস, আর হচ্ছে এই যে দূরত্ব m যদি a ধরি তাহলে m² এখানে a এর ভ্যালু কিন্তু হবে l/2। তাহলে এখানে মান বসিয়ে দেব। ICM এর ভ্যালু হবে ml²/12 আর এটা হচ্ছে ml²/2। এটা সরল করলে ml²/3 হবে। আবার এখান থেকে যদি আমি চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে খুব সিম্পলি আমরা লিখব ml²/3 সমান mk²। m কেটে যাবে, দিলে e এর ভ্যালু হবে l/√3। এরপর আমরা সুষম আয়তাকার পাতের এইরকম একটা আয়তাকার পাত, এই আয়তাকার পাত এইটাকে একটা আয়তাকার পাত ধরছি, এর দৈর্ঘ্য l, প্রস্থ b। এই পাতের কোন একটা দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের সমান্তরাল মানে এইটা, আবার এই প্রস্থ মানে এইটার সমান্তরাল কোন একটা অক্ষের সাপেক্ষে আমরা এর জার্ড ভ্রামক নির্ণয় করব। তাহলে এই একটা সমান্তরাল পাত এর আমি যদি এই প্রস্থের সাপেক্ষে করি তাহলে এরকম সমান্তরাল অক্ষ নেব, দিয়ে এটাকে এরকম করে ঘোরাবো, তাতে জার্ড ভ্রামক কি হবে। আবার যদি এই দৈর্ঘ্যের সমান্তরাল করি, এই দৈর্ঘ্যের সমান্তরাল একটা অক্ষ নেব যেটা মাঝখান দিয়ে যাবে, এইটাকে অক্ষ করে এরকম করে ঘোরাবো, এর ক্ষেত্রে জার্ড ভ্রামক কি হবে সেটা আমরা নির্ণয় করব। এখন তাহলে ধরে নিচ্ছি m ভরের একটা পাত যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে a, দৈর্ঘ্য হচ্ছে l, আর প্রস্থটা হচ্ছে গিয়ে b। এই হচ্ছে দৈর্ঘ্যটা l, প্রস্থ হচ্ছে b। ঠিক আছে, এখন এই পাতের ভরকেন্দ্র ধরছি গিয়ে O। পাতটার প্রস্থের সমান্তরাল, এই যে প্রস্থ বললাম এইটার সমান্তরাল একটা অক্ষ আমি নিয়েছি xy। এই xy অক্ষের সাপেক্ষে আমাদের জার্ড ভ্রামকটা নির্ণয় করতে হবে। এখন দেখো এক্ষেত্রে যখন আমি এই প্রস্থের সমান্তরাল অক্ষটা আমি নিচ্ছি তো তার ক্ষেত্রে এই যে এর দৈর্ঘ্য আমি পাচ্ছি, এই পাতটাকে আমরা অনেকগুলো ছোট ছোট m1, m2, m3 এরকম অসংখ্য ভরের এর দৈর্ঘ্যের সমষ্টি হিসাবে আমরা মনে করতে পারি। ঠিক আছে, তাহলে যদি এরকম এল দৈর্ঘ্যের সমষ্টি হিসাবে আমরা অনেকগুলো পাতের দণ্ড হিসাবে আমরা মনে করতে পারি, প্রত্যেকটা দণ্ডের ক্ষেত্রে আমরা জেনেছিলাম মাঝখান দিয়ে যখন ভরকেন্দ্র দিয়ে যখন অক্ষটা ছিল তখন তার ক্ষেত্রে ভ্রামক হয়েছিল ml²/12। তাহলে এই যে অসংখ্য m1, m2 ভরের যে ভরগুলো আছে, দণ্ডগুলো আছে, তাদের জন্য xy অক্ষের সাপেক্ষে মোট যে জার্ড ভ্রামক সেটা কি হবে না সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে m1 × l²/12, m2 × l²/12, m3 × l²/12। এখানে l²/12 কমন আছে, দিয়ে এটাকে সামেশন লিখব m1 + m2 + m3 এই হচ্ছে, অর্থাৎ টোটাল এই পাঁচটার ভরকেই আমরা এটাকে এক্সপ্রেস করব, ফলে এটা হবে ml²/12। এই হচ্ছে কোন একটা প্রস্থের সাপেক্ষে এই পাতের জার্ড ভ্রামক কি হবে সেটা আমরা পেলাম। আবার যদি বলে যে দৈর্ঘ্যের সমান্তরাল হয় তাহলে আমরা এখানে আমরা পাবো ঠিক একই রকম ভাবেই আমরা এটা করব,
দিলে আমরা পাবো কি, যেহেতু এটা দৈর্ঘ্যের সমান্তরাল হলো, তার মানে যে প্রস্থ হচ্ছে বি, সেই জন্য এটা হবে এম বি স্কোয়ার বাই 12, এম বি স্কোয়ার বাই 12। এটা আলাদা করে করছি না, এটা জাস্ট মনে রাখবে। এবারে এইটারই একটা প্রবলেম আছে, যে এই যে পাথটা, এই পাথের দৈর্ঘ্য এর প্রস্থ বি। এখন আমি বলেছিলাম যে এই প্রস্থের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক হলো এম এল স্কোয়ার বাই 12, আর দৈর্ঘ্যের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক হলো গিয়ে এম বি স্কোয়ার বাই 12। এখন বলছে যে এর যে ভরকেন্দ্র হচ্ছে এইটা, এর অভিলম্ব বরাবর যদি আমি জাড্য ভ্রামক বের করি তাহলে কি হবে? এর জন্য আমাদের কিন্তু লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্য নিতে হবে। লম্ব অক্ষ উপপাদ্যটা কি ছিল না, এই যে অক্ষ যদি জেড ধরি, আই জেড ইকুয়াল টু হবে আই এক্স প্লাস আই ওয়াই। এটাই এখানে করেছি। তাহলে আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। আই এক্স হিসাবে আমরা পাবো এম বাই 12 ইন্টু এল স্কোয়ার, আর আই ওয়াইটা পাবো এম বি স্কোয়ার বাই 12। তাহলে এম বাই 12 কমন নেব, দিলে সেখান থেকে পাবো এল স্কোয়ার, এম বাই 12 ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই পোর্শনটার ক্ষেত্রে যেটা হলো, পরিষ্কার যেটা মাথায় রাখতে হবে, এই পাতের যদি প্রস্থের সমান্তরাল হয় তাহলে জাড্য ভ্রামক হবে এম এল স্কোয়ার বাই 12। আবার যদি দৈর্ঘ্যের সমান্তরাল হয় তাহলে এম বি স্কোয়ার বাই 12। আর যদি ভরকেন্দ্র দিয়ে কোনো লম্ব অক্ষ যদি হয় তাহলে সেখানে আমরা লম্ব অক্ষ উপপাদ্য আমরা ব্যবহার করব, দিলে সেখানে পাবো এম বাই 12 ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর আমরা একটা রিং এর কথা ভাবব। একটা রিং, এই একটা রিং, একটা আংটি, এই আংটির ক্ষেত্রে জাড্য ভ্রামক করে একটা ভরকেন্দ্র দিয়ে যদি কোনো লম্ব অক্ষ আমি নিই, সেই লম্ব অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক কি হবে সেটা আমরা নির্ণয় করব। এই ধরে নিচ্ছি, তাহলে বৃত্তাকার রিং এর ভরকেন্দ্র বরাবর লম্ব অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক আমরা নির্ণয় করব। তো রিং মানে আংটির কথা ভাববো, ভিতরে কিন্তু কোনো উপাদান থাকবে না। এবারে তো এর ভরকেন্দ্র দিয়ে যদি আমি একটা অক্ষ যদি ধরি এক্স ওয়াই, সেই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক কি হবে সেটা আমরা নির্ণয় করব। আমি টোটাল রিংটার ভর হচ্ছে m আর ব্যাসার্ধ হচ্ছে r। আমাকে কি করতে হবে না, রিংয়ের এই ভরকেন্দ্র দিয়ে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে। নিজের ভাষায় কোনটা কি প্রথমে কিন্তু এটা লিখে দেবে, শুধু অঙ্কটা দিলে কিন্তু হবে না। এবারে আমি রিংটাকে মনে করতে পারি m1 m2 m3 এরকম অসংখ্য কণার সমষ্টি, যাদের দূরত্ব কিন্তু কেন্দ্র থেকে সবগুলোর দূরত্ব কিন্তু r। ফলে এই ভরকেন্দ্রের সাপেক্ষে যে অক্ষটা আমি নিয়েছি সেই অক্ষের সাপেক্ষে m1 m2 m3 এগুলো যে জাড্য ভ্রামকের সমষ্টি যেটা হবে m1 r1 স্কয়ার প্লাস m2 r স্কয়ার প্লাস m3 r স্কয়ার ডট ডট করে হবে। এখানে r স্কয়ার কমন যাবে, দিলে m1 প্লাস m2 প্লাস m3 সমান হচ্ছে সামেশন করেছি, তার মানে m r স্কয়ার। অর্থাৎ শুধু যদি রিং হয়, তার কেন্দ্র দিয়ে যদি কোনো অক্ষ হয়, তখন তার ক্ষেত্রে জাড্য ভ্রামক হবে m r স্কয়ার। এবারে বলছি এই বৃত্তাকার রিংয়ের কোনো ব্যাস বরাবর, এই যে রিংটা হচ্ছে সেই রিংয়ের উলম্ব বরাবর জাড্য ভ্রামক m r স্কয়ার, কিন্তু এর এই ব্যাস বরাবর যদি হয় এরকম কোনো ব্যাস, আমরা এরকম দুটো পারপেন্ডিকুলার ব্যাস নিচ্ছি, AB এবং CD দুটো ব্যাস নিচ্ছি, এই AB এর সাপেক্ষে কিংবা CD এর সাপেক্ষে জাড্য ভ্রামক কি হবে সেটা আমরা নির্ণয় করব। এখন এর জন্য কিন্তু লম্ব অক্ষ উপপাদ্যটা আমাদের নিতে হবে। আমরা এখানে যেটা জেনেছি কেন্দ্র বরাবর যে লম্ব অক্ষটা, তার ক্ষেত্রে জাড্য ভ্রামক m r স্কয়ার। এবারে সিডিটাকে যদি x অক্ষ বরাবর ধরি, তার ক্ষেত্রে জাড্য ভ্রামককে যদি আমি ix ধরি,
ওয়াই অক্ষ বরাবর যদি এবি ধরি, তার ক্ষেত্রে জারদ ভ্রামককে যদি আই ওয়াই ধরি, তাহলে লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে আইএক্স প্লাস আইওয়াই সমান হবে কিন্তু আইজেড। আইজেড এর ভ্যালু কিন্তু এখানে হচ্ছে এম আর স্কয়ার। ফলে আবার আইএক্স এবং আইওয়াই অর্থাৎ আইএবি এবং আইসিডি এর ভ্যালু কিন্তু সমান। ফলে i প্লাস i সমান m r স্কয়ার, অর্থাৎ i সমান হবে m r স্কয়ার বাই 2। অর্থাৎ আমরা যদি কোনো রিং নিই, সেই রিংয়ের ব্যাসের সাপেক্ষে জারদ ভ্রামক করি, তাহলে কিন্তু হবে m r স্কয়ার বাই 2। এরপর আমরা বৃত্তাকার চাকতির তলের সাথে লম্বভাবে থাকা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জারদ ভ্রামক নির্ণয় করি। তো এইটা একটা বৃত্তাকার চাকতি হিসাবে মনে করি। এই বৃত্তাকার চাকতির এর ভরকেন্দ্র হচ্ছে মাঝখানে। এই ভরকেন্দ্র দিয়ে যে লম্ব অক্ষটা, সেই লম্ব অক্ষের সাপেক্ষে এরকম করে জারদ ভ্রামক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভরকেন্দ্র ও বিন্দু। এইটা তো প্রথমে ধরে নিচ্ছি এই যে চাকতিটা, নিজের ভাষায় এটা লিখবে যে এম ভরের একটা চাকতি হবে, তার ব্যাসার্ধ আর, আর ও হচ্ছে ভরকেন্দ্র। এখন আমি এই ভরকেন্দ্র দিয়ে যে লম্ব অক্ষ যেটা, এইটার সাপেক্ষে জারদ ভ্রামক নির্ণয় করি। এখন এই অক্ষ থেকে x দূরে আমি dx ক্ষুদ্র এবং ক্ষুদ্র একটা বেধের একটা বলয় কল্পনা করছি। বলয় আমরা একটু আগে যেটা দেখলাম যে একটা রিংয়ের ক্ষেত্রে যে জারদ ভ্রামক সেন্টার দিয়ে হয় m r স্কয়ার, সেইটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমি কেন্দ্র থেকে x দূরে dx বেধের একটা বলয় কল্পনা করলাম, আর এই যে চাকতিটা তার একক ক্ষেত্রফলে চাকতিটার একক ক্ষেত্রফলে যে ভর, টোটাল ভর m আছে, ক্ষেত্রফল পাই r স্কয়ার হচ্ছে, তাহলে ভর হবে m, একক ক্ষেত্রফলে যে ভর হবে সেটা m বাই পাই r স্কয়ার। এখন আমি এই যে চাকতিটা x দূরে dx বেধের যে চাকতিটা আমি নিয়েছি, যে বলয়টা আমি নিয়েছি, তার ভর কি হবে? তার ভর হচ্ছে একক ক্ষেত্রফলের ভর ইনটু এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল হবে এই পরিধি 2πx ইনটু dx, তার মানে 2m বাই r স্কয়ার ইনটু x ইনটু dx। তাহলে আমার এই যে বলয়টা হচ্ছে, যেটা কিনা একটা রিংয়ের মতনই হচ্ছে, তার ক্ষেত্রে লম্ব অক্ষের সাপেক্ষে অর্থাৎ xy অক্ষের সাপেক্ষে জারদ ভ্রামক কি হবে? না ওই অংশের ভর ইনটু x স্কয়ার, m r স্কয়ার হয়, এখানে x ধরেছি, m x স্কয়ার হবে। এবারে যদি এটা সমগ্র চাকতি ধরি, তখন তার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে এবং লিমিটটা 0 থেকে r পর্যন্ত যাবে। তাই সমগ্র চাকতির ক্ষেত্রে জারদ ভ্রামক যেটা হবে ইন্টিগ্রেশন 0 টু r 2m x³ dx বাই r স্কয়ার। এই যে ভরটা আমরা পেয়েছিলাম তার ইন্টিগ্রেশন করব। এখানে 2m বাই r স্কয়ার ধ্রুবক রাশি বাইরে চলে যাবে, এটা তাহলে x³ এর ইন্টিগ্রেশন হবে তাহলে x টু দি পাওয়ার 4/4, লিমিট লোয়ার লিমিট 0, আপার লিমিট r। এবারে আপার লিমিট এখানে বসিয়ে দেব, তা হবে গিয়ে 2m r টু দি পাওয়ার 4/4 r স্কয়ার হচ্ছে, নিচের লিমিটের জন্য 0 হবে, লিখিনি এখানে, তার মানে r স্কয়ার কেটে গেলে হবে m r স্কয়ার বাই 2। ঠিক আছে, যেটা একটা রিংয়ের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে যদি কেন্দ্র দিয়ে যায় তখন তার ক্ষেত্রে ভ্রামক হয়েছিল m r স্কয়ার, কিন্তু এটা যদি চাকতি হয় তখন কিন্তু হবে m r স্কয়ার বাই 2। এবারে এই বৃত্তাকার চাকতির কোনো ব্যাস, এই যে বৃত্তাকার চাকতি, তার যদি এই যদি ব্যাস ধরি, এটা ধরবো, এটা ধরবো, যে কোনো দিকে ধরতে পারি, সেই ব্যাসের সাপেক্ষে এই জারদ ভ্রামক কি হয়? আগে ছিল এইরকম করে ঘুরত, আর এখন কিন্তু এই ব্যাসের সাপেক্ষে এইভাবে ঘুরবে। এখন জারদ ভ্রামক কি হবে? এর জন্য আমাকে এই লম্ব বরাবর পরস্পরের সাথে লম্ব থাকবে এরকম দুটো ব্যাস আমি নেব। এই এবিটা হচ্ছে x অক্ষ বরাবর,
সিডি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, দুটো ব্যাস আমি নিলাম। এবারে এইটা নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্য নিতে হবে। আমরা যেটা জানি লম্ব অক্ষ উপপাদ্য অর্থাৎ এইটা যদি আইজেড হয় তাহলে এই ভ্যালুটা হবে আইএক্স প্লাস আইওয়াই, এখানে এটা ইউজ করেছি। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে আইএক্স প্লাস আইওয়াই সমান আইজেড হবে, যেহেতু এখানে আইএক্স মানে আই এবি হচ্ছে, ওয়াই হচ্ছে মানে আইসিডি হচ্ছে ইকুয়াল টু আইজেড। আর এই দুটো ভ্যালু কিন্তু সমান, আইএবি আর আইসিডির ভ্যালু সমান। তাহলে আই প্লাস আই সমান এম আর স্কোয়ার বাই 2 আমরা একটু আগে নির্ণয় করেছি। আর তাহলে আই ইকুয়াল টু হবে এম আর স্কোয়ার বাই 4। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, যদি চাপটি হয় তার সেন্টার দিয়ে যদি আমি অক্ষ হিসাবে ধরি লম্ব বরাবর, তখন তার জার্ড ভ্রামক এম আর স্কোয়ার বাই 2, কিন্তু ব্যাসের সাপেক্ষে হবে এম আর স্কোয়ার বাই 4। ঠিক রিংয়ের সাথে যদি আমরা তুলনা করি, রিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল কেন্দ্র বরাবর এম আর স্কোয়ার আর ব্যাস বরাবর হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। এখানে যেটা হলো কেন্দ্র বরাবর এম আর স্কোয়ার বাই 2 আর ব্যাস বরাবর হচ্ছে এম আর স্কোয়ার বাই 4। এবারে এইটারই দুটো অ্যাপ্লিকেশন এখানেও আমরা পাবো, মানে ওই টাইপেরই। বৃত্তাকার চাকতির তলে অবস্থিত কোনো স্পর্শক, বৃত্তাকার যে চাকতি, এই যে চাকতিটা আছে এর এই তলে স্পর্শক, এই স্পর্শক এর সাপেক্ষে জার্ড ভ্রামক কি হবে। তো এটা নির্ণয় করতে গেলে প্রথমে নিজের ভাষায় লিখবো যে এম হচ্ছে চাকতিটার ভর, আর হচ্ছে ব্যাসার্ধ। এবারে আমি এই চাকতির কোনো ব্যাস, এই যে ব্যাসটা বলেছি এরই সমান্তরাল একটা স্পর্শক এর সাপেক্ষে জার্ড ভ্রামক নির্ণয় করব। আমরা একটু আগে দেখলাম যে এই ব্যাসের সাপেক্ষে জার্ড ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার বাই 4। তাহলে আমরা এর সমান্তরাল যে অক্ষ এক্স ওয়াই, এটার জার্ড ভ্রামক নির্ণয় করতে গেলে আমাদের সমান্তরাল অক্ষের যে উপপাদ্য সেটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য যে আমরা লিখব যে আই এক্স ওয়াই ইকুয়াল টু হবে এই যে আই এ বি প্লাস এম আর স্কয়ার। তাহলে আই এ বি এর ভ্যালু আমরা এখানে পেয়েছি এম আর স্কয়ার বাই 4 প্লাস এম আর স্কয়ার, তাহলে 5 বাই 4 ইনটু এম আর স্কয়ার। ঠিক আছে, এই যে তলটা আছে এই তলের সমান্তরাল কোনো অক্ষ স্পর্শক বরাবর যদি অক্ষ হয় তখন তার ক্ষেত্রে জার্ড ভ্রামক হবে 5/4 এম আর স্কয়ার। এবারে আরেকটা প্রবলেম আছে, বৃত্তাকার চাকতির পৃষ্ঠতল এর লম্ব ভাবে, অর্থাৎ এখানে যে স্পর্শকটা ছিল এই তলটারই সমান্তরাল এই তলে ছিল, এখন কিন্তু এটা লম্ব বরাবর। এটার জন্য কি করতে হবে, লম্ব বরাবর যে জার্ড ভ্রামক হয়েছিল এম আর স্কয়ার বাই 2 যেটা ভরকেন্দ্র দিয়ে জেনেছিলাম তারই সমান্তরাল অক্ষ স্পর্শক। তাহলে এখানে এই ভরকেন্দ্র দিয়ে যে লম্ব অক্ষটা সেটা হচ্ছে এবি, এরই সমান্তরাল একটা স্পর্শক, অর্থাৎ এইটা হবে, এটা কিন্তু হবে না তল বরাবর হবে না লম্ব বরাবর হবে। তখন তার ক্ষেত্রে জার্ড ভ্রামক নির্ণয় করতে গেলে আমাদের ওই সমান্তরাল অক্ষ উপপাদ্যটাই আমাদের নিতে হবে এবং এখানেও পাবো। তাহলে এই যে আই এক্স ওয়াই ইকুয়াল টু হবে I0 প্লাস এম আর স্কয়ার। এবারে আমরা জেনেছিলাম কেন্দ্র দিয়ে যে জার্ড ভ্রামক হবে চাকতির ক্ষেত্রে সেটা এম আর স্কয়ার বাই 2 মানে প্লাস এম আর স্কয়ার, মানে 3/2 এম আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে বৃত্তাকার চাকতির পৃষ্ঠতলের উপর এই যে লম্ব অক্ষ তার সাপেক্ষে জার্ড ভ্রামক হবে 3/2 এম আর স্কয়ার। এবারে এর যদি আমি চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করতে চাই আগে যেমন ভাবে করেছি, তাহলে 3/2 এম আর স্কয়ার ইকুয়াল টু এন কে স্কয়ার হবে, আর এম এম কেটে যাবে, তাহলে কে সমান 2/3/2 আর হবে। ওকে, এরপর
আমরা কতগুলো সমসত্ব বস্তুর বিশেষ অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক আমরা যেগুলো জেনেছি সেগুলোই আমি একটু একটা টেবিল করে এখানে আমি লিখেছি, কিছুটা মুখস্থের মতনই মনে রাখতে হবে। যেমন সরল দণ্ড, যার ভর m, দৈর্ঘ্য l, এরকম একটা দণ্ডের ক্ষেত্রে এটা ক্যালকুলেশনই করেছিলাম। এর মাঝখানে যখন ভর কেন্দ্র থাকবে, সেই মাঝখান দিয়ে যদি কোনো অক্ষ থাকে তখন তার ক্ষেত্রে জাড্য ভ্রামক হবে ml²/12। এটা আমরা একটু আগে ক্যালকুলেশনে করেছি। আবার এটার প্রান্তবিন্দু, অর্থাৎ এইটার ঠিক প্রান্তবিন্দু দিয়ে যদি অক্ষটা থাকে তখন তার ক্ষেত্রে আমরা যেটা জানি ml²/12 প্লাস এই দূরত্বটা l/2, ml/2 এর হোল স্কয়ার মানে হচ্ছে ml²/3। এটা আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করছি। সেরকম বৃত্তাকার রিং, যার ভর m, ব্যাসার্ধ r, এর এই বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে এর যখন আমি কেন্দ্রটা যখন নেব, সেই কেন্দ্র বরাবর যখন লম্ব অক্ষটা থাকবে তখন তার ক্ষেত্রে জাড্য ভ্রামক কি হবে mr²। এই যে এইটার ক্ষেত্রে এই হচ্ছে কেন্দ্র, সেই কেন্দ্র বরাবর অক্ষ যখন থাকবে তখন সেটা হবে mr²। কিন্তু কোনো ব্যাসের সাপেক্ষে যদি হয়, অর্থাৎ এই যে চাকতি, এইটাকে যদি চাকতি মানে রিং বলি, সেই রিংয়ের কোনো ব্যাস যদি হয় এইটা, সেই ব্যাসের সাপেক্ষে হবে এর অর্ধেক mr²/2। আবার বৃত্তাকার চাকতি, যার ভর m এবং এটা ব্যাসার্ধ হবে এবং ব্যাসার্ধ l, ব্যাসার্ধ r বলবো, ব্যাসার্ধ যদি r হয় তাহলে তার কেন্দ্র দিয়ে যে অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক হবে mr²/2, আর ব্যাসের সাপেক্ষে যদি হয় তার অর্ধেক হবে mr²/4। এর মতনই হচ্ছে। আবার আয়তাকার পাত যদি হয়, এই যদি আয়তাকার পাত হয় যার দৈর্ঘ্য l, প্রস্থ যদি b হয়, এর ভরকেন্দ্র দিয়ে যদি কোনো অক্ষ আমি নিই, তাহলে এই ভরকেন্দ্র দিয়ে যদি কোনো অক্ষ নিই তখন তার ক্ষেত্রে জাড্য ভ্রামক হবে m/12 × l² + b² হবে। আবার যদি এই যে প্রস্থটা, এই প্রস্থের সমান্তরাল কোনো অক্ষ যদি হয়, এই দৈর্ঘ্যটা l বলেছি, তখন সেটা হবে ml²/12। আবার যদি বলি যে দৈর্ঘ্যের সমান্তরাল, তাহলে এই ব্যাসের প্রস্থের অর্ধেক হচ্ছে, ফলে সেখানে হবে mb²/12। এবারে বলছে নিরেট গোলক। নিরেট যদি গোলক হয়, পৃথিবী, তার কোনো একটা ব্যাসের সাপেক্ষে যদি হয় তখন তার ক্ষেত্রে জাড্য ভ্রামক মনে রাখবো 2/5 mr²। আবার যদি স্পর্শক বরাবর হয়, এই যে নিরেট গোলক তার স্পর্শক বরাবর যদি হয়, তাহলে এখানে আমরা ওই সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করব। এই ভ্যালুটার সাথে mr² যোগ হবে, দিলে হবে 7/5 mr²। পাতলা গোলীয় খোলক যদি হয়, যার ভর m হবে, ব্যাসার্ধ r হবে, তার ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক, মুখস্থ রাখবো 2/3 mr²। সেইরকম যদি স্পর্শক সাপেক্ষে ধরি, তাহলে এই যে ভ্যালুটা হচ্ছে তার সাথে mr² যোগ করব, তার মানে 5/3 mr² হবে। চোঙ, কোন একটা চোঙ যদি নিই যার ভর হবে m, ব্যাসার্ধ হবে r, এরকম নিরেট চোঙ যদি হয়, এই নিরেট চোঙ মানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট পাতলা যে চাকতি, সেই চাকতি পরপর যোগ করে দেবো, দিলেই আমরা নিরেট চোঙ পাবো। ফলে চাকতির ক্ষেত্রে যে ভ্যালু হবে সেটাই এখানে পাবো mr²/2। আবার যদি ফাঁপা চোঙ নিই, এরকম ফাঁপা চোঙ যদি হয় তাহলে এক একটা রিংকে পরপর যোগ করে দেবো, দিলেই আমরা ফাঁপা চোঙ পাবো। তখন তার ক্ষেত্রে ওই রিংয়ের ক্ষেত্রে যা হয়
এর ক্ষেত্রেও সেইটা হবে এম আর স্কোয়ার হবে। আর মনে রাখবো নিরেট শঙ্কু যার ভর এম, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, এই শঙ্কুর অক্ষ সাপেক্ষে যদি হয়, শঙ্কুর যে অক্ষ এই যে এইটা, সেই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক মনে রাখবো 3/10 এম আর স্কোয়ার। আর ভূমির সাপেক্ষে, শঙ্কুটার ভূমির সাপেক্ষে যদি জাড্য ভ্রামক নিই, তাহলে m/10 ব্র্যাকেট 3/2 আর স্কোয়ার প্লাস এইচ মনে রাখবো। এরপর আমরা জড় বস্তুর আবর্ত গতিশক্তি আমরা নির্ণয় করব। আমরা রৈখিক গতিবিজ্ঞানে আমরা রৈখিক গতিশক্তি হাফ অফ এম ভি স্কয়ার আমরা জেনেছি। তো এখানে আমরা কি পাবো সেটা আমরা দেখব। তো রৈখিক গতিবিজ্ঞানে আমরা যেটা জেনেছি যে এম এর ভূমিকা যা হবে, আবর্ত বিজ্ঞানে আই অর্থাৎ জাড্য ভ্রামকের ভূমিকা তাই হবে। রৈখিক গতিবিজ্ঞানে ভি এর ভূমিকা যা হবে, আবর্ত বিজ্ঞানে ওমেগার ভূমিকা তাই হয়। সেই হিসাবে রৈখিক গতিবিজ্ঞানে যেখানে আমরা গতিশক্তি হাফ অফ এম ভি স্কয়ার পাচ্ছি, এখানে সেটা পাবো গিয়ে হাফ অফ আই ইন্টু ওমেগা স্কোয়ার। এইটা আমরা ক্যালকুলেট করব। তো প্রথমে ধরে নিচ্ছি এ একটা জড় বস্তু, এটা m1 m2 m3 এইরকম কতগুলো বিন্দু ভরের সমষ্টি, যারা xy অক্ষ থেকে যথাক্রমে r1 r2 r3 এ অবস্থিত। আর এই জড় বস্তুটা মনে করছি ওমেগা কৌণিক বেগে xy অক্ষের সাপেক্ষে ঘুরছে, এখন প্রদক্ষিণ করছে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলছে যে প্রত্যেকটা কণার m1 m2 m3 প্রতিটা কণার কিন্তু কৌণিক বেগ একই হবে, কিন্তু রৈখিক বেগটা আলাদা হবে। কারণ আমরা যে সমীকরণ v = ω জানি, এখানে এই আরটা কিন্তু প্রত্যেকটা কণার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। সেই জন্য আমরা বলবো যে প্রতিটা কণার রৈখিক বেগটা আলাদা হবে। সেই জন্য আমরা দেখব যে m1 কণার রৈখিক বেগ v1 সমান হবে ওমেগা ইনটু r1। ফলে m1 কণার রৈখিক গতিশক্তি যেটা হবে হাফ অফ m1 v1 স্কয়ার সমান হাফ অফ m1 ওমেগা স্কয়ার r1 স্কয়ার হবে। ঠিক একই রকম করে m2 বস্তুর ক্ষেত্রে, m2 কণার ক্ষেত্রে রৈখিক গতিশক্তি হবে হাফ অফ m2 v2 স্কয়ার সমান হাফ অফ ওমেগা স্কয়ার m2 r2 স্কয়ার হবে। m3 এর ক্ষেত্রে হবে হাফ অফ ওমেগা স্কয়ার m3 r3 স্কয়ার হবে। অর্থাৎ প্রত্যেকটা কণার ওমেগা স্কয়ার বাই 2 এই ভ্যালুটা কিন্তু কমন থাকছে। ফলে মোট যে গতিশক্তি, যেটাকে কিনা আমরা আবর্ত গতিশক্তি বলবো, সেটা হবে ওমেগা স্কয়ার বাই 2 কমন m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার হবে। এটাকে আমরা লিখতে পারি সামেশন m r স্কয়ার। এটাকে আমরা i দিয়ে প্রকাশ করব। ফলে আমরা পেয়ে গেলাম আবর্ত গতিশক্তি হবে হাফ অফ i ওমেগা স্কয়ার। ঠিক যে রৈখিক গতিশক্তি হয় হাফ অফ এম ভি স্কয়ার, তারই অনুরূপ গতিশক্তি আমরা আবর্ত গতিশক্তির ক্ষেত্রে পাবো হাফ অফ আই ওমেগা স্কয়ার। এবারে আমরা আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতা কি হবে? আমরা রৈখিক গতির ক্ষেত্রে ক্ষমতা ইকুয়াল টু পেয়েছিলাম বল ইনটু বেগ। এর ক্ষেত্রেও ইকুইভ্যালেন্ট আমরা জানি রৈখিক গতিশক্তিতে বলের ভূমিকা যা হবে, আবর্ত গতিশক্তিতে টর্কের ভূমিকা তাই হবে। রৈখিক গতিবিজ্ঞানে রৈখিক বেগের ভূমিকা যা হবে, এখানে কিন্তু কৌণিক বেগের ভূমিকা তাই হবে। অর্থাৎ রৈখিক গতিবিজ্ঞানে যেখানে আমরা রৈখিক গতির ক্ষেত্রে আমরা যেখানে ক্ষমতা ইকুয়াল টু আমরা পেয়েছিলাম
বল ইনটু বেগ, এখানে আমরা সেই বলের তুল্য হচ্ছে টর্ক, বেগের তুল্য কৌণিক বেগ। এটা আমরা প্রমাণ করব। দেখো আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতা, আমরা যে কোনো ক্ষেত্রে ক্ষমতা ইকুয়াল টু জানি কার্য বাই সময়। এখানে আবর্ত গতির ক্ষেত্রে কার্য মানে হবে টর্ক ইনটু কৌণিক সরণ বাই সময়, টাউ ইনটু থিটা বাই টি। আবার আমরা জানি কোণ বাই সময় থিটা বাই টি, এটাকে আমরা কৌণিক বেগ দিয়ে প্রকাশ করব। ফলে আমরা দেখব যে আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতা ইকুয়াল টু হবে টর্ক ইনটু কৌণিক বেগ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ওকে।